নালন্দ ইউনিয়ন পরিষদে রয়েছে জমিদার বাড়ি, যেটি তানোর উপজেলার একটি ঐতিহ্য। তো আমরা এখন ছুটে চলেছি সেই তালান্দ উপজেলায়। যেতে যেতে বলে নি, তানোর উপজেলা বাংলাদেশের রাজশাহী জেলার অন্তর্গত একটি উপজেলা। তানোর থানা গঠন করা হয় 1869 সালের ফেব্রুয়ারি মাসে এবং উপজেলা গঠিত হয় 1983 সালে। এর অবস্থান রাজশাহী জেলা শহর হতে 30 কিলোমিটার উত্তর পশ্চিম কোণে বরেন্দ্রভূমিতে অবস্থিত। তানোর উপজেলার উত্তরে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা ও মান্দা উপজেলা, পূর্বে মোহনপুর উপজেলা, দক্ষিণে পবা উপজেলা ও গোদাগাড়ী উপজেলা এবং পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও নাচল উপজেলা অবস্থিত। তানোরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে শিব নদী। আর এর যোগাযোগ হচ্ছে সড়ক পথে ঢাকা থেকে রাজশাহী, জাতীয় মহাসড়ক পথে রাজশাহী জেলা শহর প্রায় 270 কিলোমিটার, রাজশাহী তানোর সড়কে রাজশাহী বাস স্ট্যান্ড হতে তানোর উপজেলা পরিষদ প্রায় 30 কিলোমিটার, রাজশাহী থেকে রাজশাহী নওগাঁ জাতীয় মহাসড়ক পথে 10 কিলোমিটার, বায়া নামক স্থান হয়ে আমনুরা রাস্তায় 20 কিলোমিটার এলে তানোর গোল্লাপাড়া বাজার বা তানোর থানা মোড়ে নেমে তালান্দ সড়কে 1 কিলোমিটার এলে তানোর উপজেলা পরিষদের চত্বর। নদীপথে শিব নদী পথে তানোর উপজেলায় মালামাল পরিবহন করা যায়, তবে রেলপথে তানোর উপজেলা পরিষদের সাথে কোনো যোগাযোগ নাই। তানোর মোট পাকা রাস্তা 216 কিলোমিটার, আধা পাকা রাস্তা 51 কিলোমিটার, কাঁচা রাস্তা রয়েছে 427 কিলোমিটার এবং এর প্রশাসনিক এলাকা তানোর উপজেলা মোট 2টি পৌরসভা, 7টি ইউনিয়ন, মৌজা 211টি এবং 169টি গ্রামের সমন্বয়ে গঠিত এই তানোর উপজেলা। তানোরের ইউনিয়ন সমূহ হল 1 নম্বর কলমা ইউনিয়ন, 2 নম্বর বাধাই ইউনিয়ন, 3 নম্বর পাচান্দর ইউনিয়ন, 4 নম্বর সরঞ্জা ইউনিয়ন, 5 নম্বর তালান্দ ইউনিয়ন, 6 নম্বর কামারগাঁ ইউনিয়ন এবং 7 নম্বরে রয়েছে চান্দুরিয়া ইউনিয়ন। আর 2টি পৌরসভা হলো তানোর পৌরসভা ও মন্ডুমালা পৌরসভা। এখন আমরা রাস্তার মধ্যে, এটা তানোর বিলের দেখা যাচ্ছে, তানোর বিলের ধার দিয়ে যে রাস্তা বয়ে চলেছে সেই রাস্তা এবং নিচে জমিতে সব ধান চাষ করা হয়েছে। তানোর থেকে তালান্দ বেশ খানিক দূরে। তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। এখন আমরা যেহেতু যাচ্ছি তালান্দ জমিদার বাড়ির উদ্দেশ্যে এবং তালান্দ ইউনিয়ন পরিষদ দেখানোর জন্য, তো মাঝখানে বলেনি তানোর উপজেলার ইতিহাস সম্পর্কে। রাজশাহী জেলার উত্তর পশ্চিম কোণে জেলা শহর থেকে 30 কিলোমিটার দূরে শিব নদী এবং বিলকুমারীর পশ্চিম পাড়ে বরেন্দ্রভূমির প্রাণকেন্দ্রে তানোর উপজেলা। তানোর শব্দটি তানর হতে উদ্ভব। তানোর অর্থ তান রহিত অর্থাৎ জীবন স্পন্দনহীন, নিষ্প্রভ ও নিরানন্দ জনপদ। পুরাকালে গাছপালাহীন মরুপ্রায় এই অঞ্চলে জনপদ বলতে তেমন কিছুই ছিল না। কালের আবর্তনে ধীরে ধীরে গড়ে ওঠে আজকের এই জনপদ তানোর, যা একটি শস্য শ্যামল খাদ্য ভাণ্ডার বিশেষ। এখানে অনেকগুলো আদিবাসী গ্রাম রয়েছে এবং তারা এখানে স্বাচ্ছন্দ্যে বসবাস করে। তানোরে অনেক প্রাচীনকাল থেকে সাঁওতাল আদিবাসী গোত্রের জনগণ বসবাস করে এবং মুক্তিযুদ্ধে তানোর উপজেলার বিশেষ অবদান রয়েছিল। তানোর উপজেলা পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্তি পায় 1971 সালে 30 নভেম্বর। 29 নভেম্বর রাতে এখানে সর্বশেষ যুদ্ধ হয়। মুক্তিযোদ্ধা গেরিলা বাহিনীর নেতৃত্ব দেন শফিকুর রহমান রাজা, যিনি ওই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন। 29 নভেম্বর তানোর বুরুজ গ্রামের বুরুজ ঘাট এলাকায় এসে 6 জন মুক্তিযোদ্ধা রাজাকারদের সহযোগিতায় পাক বাহিনীর হাতে ধরা পড়েন। তাদেরকে তানোর থানা টর্চার সেলে নিয়ে নির্যাতন চালানো হচ্ছিল। মুক্তিযোদ্ধাদের মুক্ত করতে সেই দিনই তানোর থানায় হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়
29 নভেম্বর রাতে শফিকুর রহমান রাজার নেতৃত্বে 30-35 জন মুক্তিযোদ্ধার একটি দল 4 ভাগে বিভক্ত হয়ে তানোর থানায় অতর্কিত হামলা চালায়। প্রবল আক্রমণের মুখে পাক বাহিনী পিছু হটতে বাধ্য হয়। তারা থানার বন্দিদশা থেকে মুক্তিযোদ্ধাদের মুক্ত করেন। এই যুদ্ধে 3 জন মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করেন। সিরাজুল ইসলাম ওরফে হানিফ মৃধা নামে আরেকজন মুক্তিযোদ্ধা গুরুতর আহত হলেও বেঁচে যান। শহীদ মুক্তিযোদ্ধারা হলেন রাজশাহী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র মোনায়েম মঞ্জুর, কাটাখালীর মাসকাটাদিঘি বিশ্ববিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ ইসলাম ও আরেকজনের নাম না জানা আদিবাসী যুবক। ওই দিনের পর তানোর থানা থেকে সেনাবাহিনী ও পুলিশ সরিয়ে নেওয়া হয় এবং এই এলাকা মুক্ত হয়। 17 ডিসেম্বর শফিকুর রহমান রাজা তানোরে আনুষ্ঠানিকভাবে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। তানোরের গোল্লাপাড়া বাজারের কাছে অবস্থিত বধ্যভূমি মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করছে। আমরা কথা বলতে বলতে চলে এসেছি তালান্দ ইউনিয়নে। যে এখান দিয়ে আমরা তালান্দ কলেজে কেটে, এটা রাস্তা, তালান্দ কলেজ গেটে আমরা বাঁক নিলাম। তো আমরা আসছিলাম জমিদার বাড়িতে তালান্দ। মাঝখানে তানোরের কিছু ইতিহাস ঐতিহ্যের কথা বললাম। তা ধরে আঁকাবাঁকা পথ ধরেই যেতে হবে তালান্দ ললিত মোহন ডিগ্রি কলেজে, এবং তার পাশেই রয়েছে তালান্দ জমিদার বাড়ি, যেটি অনেক পুরাতন। এখানে আমরা ভ্যানে করে, অটো ভ্যান যেহেতু ছিল সেহেতু আমাদের ভ্যানটা, রাস্তা যেহেতু অনেকটা খারাপ ছিল যার জন্য কাঁপাকাঁপি করছিল, আমাদের ক্যামেরা অনেক নড়ছিল, একটু সমস্যা হয়েছে। এই যে বাঁকটা ঘুরলে তালান্দ কলেজ সরাসরি দেখা যায়, কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে না। এই যে সামনেই দেখা যাচ্ছে, চলেই এসেছি আমরা। ডান পাশে আমরা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে জমিদার বাড়ি, যা এখন মহিলা হোস্টেল। এবং এই যে আমাদের সামনে তালান্দ ললিত মোহন ডিগ্রি কলেজ। আর এই ডান পাশে জমিদার বাড়ি। এখানে আমরা থেমেছিলাম এবং পরে আবার পিছন থেকে এই যে ভিডিও শুরু করেছি। আমাদের এই যে সামনে দেখা যাচ্ছে এটা জমিদার বাড়ি, আর এই জমিদার বাড়িকেই আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এখান থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে খানিকটা কিছু দূরে গিয়ে অনেক বড় একটা বাড়ি, জমিদার আমলের জমিদার বাড়ি। বুঝতেই পারছেন কত বড় হবে, অনেক পুরাতন বাড়ি। এই যে এগুলো ইট দেখলে বোঝা যায়, এবং বাহিরের এগুলো পরবর্তীতে হয়তো রং করা হয়েছে, যার জন্য এগুলো পুনর্নির্মাণের জন্য নতুন লাগছে, কিন্তু ভিতরে একদম পুরাতন। অনেক জায়গায় ভেঙে চুরেও গেছে, ইট খসে গেছে, সেটা কিছুটা দেখা যাচ্ছিল বাইরে থেকে। এখানে সবচাইতে বড় দুঃখের বিষয়, এখানে আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। এটা একটা ঐতিহ্যবাহী জমিদার বাড়ি, তারপরেও এখানে নাকি নিষেধাজ্ঞা আছে। এখানে এটা মহিলা হোস্টেল এখন, যার জন্য ভিতরে ঢোকা যায়নি আর এবং ভিতরের ভিডিও ধারণ করা যায়নি। কিন্তু আমরা চাচ্ছিলাম ভিতরের ফুটেজটা দেখানোর জন্য, যেহেতু এটা একটা পুরাতন জমিদার বাড়ি।
এরকম একটি ঐতিহ্যবাহী স্থান সবার জন্য উন্মুক্ত না। এটা কতটুকু যুক্তিগত সেটা আমাদের জানা নাই। আপনারাই মতামত দিবেন যে এখানে ওই মাথা থেকে শুরু হয়েছে এবং এখান থেকে শেষ, এবং পাশে একটা কি যেন ঘর ছিল, এবং আমরা পরবর্তীতে যে এখানে ভিতরে ঢোকার জন্য আসছিলাম, কিন্তু পিছন থেকে একজন ভদ্রলোক আমাদেরকে বললো যে এখানে ঢোকা যাবে না, নিষেধ আছে। এখন আমরা আর ভিতরে ঢুকতে পারিনি। এই যে ইনি ভদ্রলোক সেই দাঁড়িয়েছিল ওই যে দূরে, আমরা তার ভিডিওটা নিইনি সেরকম ভাবে, এবং পরবর্তীতে আমরা সেখানে ভিডিও ধারণ না করে এবং চলে আসলাম এই যে এগুলা কলেজের বয়েজ হোস্টেল। ভাঙা চোরা হয়ে গেছে এখন, জরাজীর্ণ। এবং এই হোস্টেলের চিত্র, এই যে এটা কলেজ মাঠ, এবং পরবর্তীতে কলেজের পিছনে যে একটি বিল আছে, বিলের ধারে যে মাঠ আছে সেই মাঠের চিত্র নিয়েছিলাম। এবং এই বিলে সকালবেলা একটু আবহাওয়া অনেক সুন্দর ছিল এবং জায়গাটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আপনাদের কিরকম লাগছে ঠিক জানি না, তবে আমাদের নিজের চোখে দেখা অনেক সুন্দর লেগেছে। এবং এই যে সামনে একটা বিশাল বড় বট গাছ ছিল, অনেক পুরাতন গাছ এটি হয়তো, যার জন্য আমরা সেই গাছের কাছে গিয়েও কিছু চিত্র নেওয়ার চেষ্টা করেছিলাম। গাছে যে বড় বড় বানগুলো উপর থেকে নেমে চলে এসেছে, আর শিকড় আর বানগুলো একই রকম দেখতে, যেন মনে হচ্ছে একই প্রেমে বন্দী। এখানে আমি দেখার চেষ্টা করেছিলাম এগুলো কত উপর থেকে নেমে এসেছে এবং কত সময় লাগতে পারে। এগুলো অনেক পুরাতন, অনেক সময় নিয়ে এগুলো বান নিচে নেমে এসেছে। এবং এই যে পাশ থেকে দেখা যাচ্ছিল গ্রামের অসম্ভব সুন্দর একটি দৃশ্য। এটি একদম গ্রামাঞ্চলই বলা যায়, তালান্নর বাহিরেই একটু, কিন্তু তালান্দ ইউনিয়ন পরিষদের ভিতরে, তালান্দ সদর থেকে একটু দূরে, যার জন্য এটা একদম গ্রামে। পরবর্তীতে আমরা চলে এসেছিলাম তালান্দ ইউনিয়ন পরিষদ। এটা হচ্ছে পুরাতন ইউনিয়ন পরিষদ। এখন হয়তো এখানে আর তেমন কোনো কার্যক্রম চালানো হয় না। জানালা দিয়ে দেখার চেষ্টা করেছিলাম যে কি আছে, দেখলাম একটা বেঞ্চ ছাড়া কিছুই নাই, আর সকল দরজাগুলোতে তালা মারা ছিল এবং দেওয়ালে লেখা ছিল কিছু বাণী এবং নির্দেশনা এবং অফিস টাইম। এদের ইউনিয়ন পরিষদের যে আগের অফিস টাইম ছিল সেটা লেখা ছিল যে আমার সামনে উপর দেওয়ালে। এবং এইটা যতদূর সম্ভব বন্ধ হয়ে গেছে অনেক দিন আগেই। এবং পরবর্তীতে আমরা চলে আসলাম আবার বয়েজ হোস্টেলের এই দিকে। এই জায়গায় আমাদের প্রণব দাঁড়িয়েছিল এবং এই হোস্টেলগুলো একদম জরাজীর্ণ হয়ে গেছে। আগে হয়তো অনেক স্টুডেন্ট থাকতো, এখন বসবাসের অযোগ্য হয়ে গেছে। আর এই যে আমাদের ডান পাশে ওইটা কলেজ মূল ভবন। এই কলেজ হোস্টেলের এখানে এই যেগুলা দেওয়া ছিল গরুর গোবর দিয়ে কি যেন তৈরি করা, এগুলোকে কি বলে আপনাদের গ্রামে আমার ঠিক জানা নাই। এই যে দেওয়াল ভর্তি নাম লেখা আছে,
সব মিলিয়ে এই জায়গাটাও ভালোই ছিল মোটামুটি। এবং এই যে তালান্দ কলেজের মূল ভবন, এটা আগে গেট হয়তো ছিল, আগের ভবন এটা। এবং এখানে একটা গেট ছিল, এখন মনে হয় বন্ধ করে দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে আমরা সেখান থেকে চলে আসলাম এবং আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে কামারগাঁও ইউনিয়ন পরিষদে যাওয়া। এখান থেকে কামারগাঁও ইউনিয়ন পরিষদ অনেকখানি দূরে, তো সাথে থাকুন। সেই সঙ্গে আমরা এখন জেনে নিই তানোর উপজেলার ঐতিহ্য। বুরুজ গ্রামের ব্রিজের উপর থেকে তোলা বিলকুমারীর দৃশ্য এই উপজেলার প্রাচীন ঐতিহ্যের মধ্যে বৌদ্ধ সভ্যতার নিদর্শন। বিহারুল টিবি, কুটিপাড়ার নীলকুঠি, মাদারীপুরের পাগলাসার মাজার ও ধানুরা টিবি, সিদাহিলের সুলতানি আমলের মসজিদ ও মাজার, গোল্লাপাড়ার বৌদ্ধভূমি উল্লেখযোগ্য। এছাড়াও তানোর আব্দুল করিম সরকার ডিগ্রি কলেজের শহীদ মিনার আজও স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বহন করে চলেছে। উঁচু নিচু স্তরীভূত বরেন্দ্রভূমির ভূপ্রকৃতির মাঝে বাঙালি, হিন্দু, মুসলমানের সাথে সাঁওতাল, ওরাও, মাহাতো, মাহালি আদিবাসী সম্প্রদায়ের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অপূর্ব মিলনস্থল এই উপজেলা। এবং এখানে অর্থনীতিতে মোট কৃষি জমির পরিমাণ 22,665 হেক্টর রয়েছে এবং চাষযোগ্য কৃষি জমির পরিমাণ 21,295 হেক্টর। বনাঞ্চল 100 কিলোমিটার, সামাজিক বনায়ন। আর গবাদি পশু খামার 86টি, হাঁস মুরগির খামার 63, হাঁস মুরগির ইউনিট 26টি। এই তানোর উপজেলার প্রধান ফসল হচ্ছে ধান এবং দ্বিতীয়তে যেটা রয়েছে সেটা হচ্ছে আলু। সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এখানে ধানের পরে প্রচুর পরিমাণে আলু চাষ হয়, পাশাপাশি এই যে টমেটো, গম, ভুট্টা, বেগুন, পটল ইত্যাদি চাষ হয়ে থাকে। তানোর উপজেলায় সবচেয়ে ধান বেশি পরিমাণে হয়ে থাকে, তাই এই অঞ্চলের মানুষের ব্যবসা বাণিজ্য মূলত ধান নিয়েই। তানোরে আম ও কাঁঠাল সবচেয়ে বেশি উৎপাদিত হয়। এবং তানোর উপজেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, যেটা আমরা উইকিপিডিয়া থেকে পেয়েছি, জনাব আলহাজ উমর ফারুক চৌধুরী, মাননীয় সংসদ সদস্য, রাজশাহী 1 জাতীয় সংসদের নির্বাচনী এলাকা। এবং রয়েছে ব্যারিস্টার আমিনুল হক, ছিলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী। এবং দর্শনীয় স্থানসমূহ বিলকুমারীর বিল, কামারগাঁ ব্রিটিশ আমলের খাজনাদের কাচারি বাড়ি। এখন আমরা যাচ্ছি সেই কামারগাঁ ইউনিয়ন পরিষদেই। এবং রয়েছে তালান্দ ললিত মোহন জমিদার বাড়ি, যেটি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছিলাম, কিন্তু দুঃখের বিষয় সেখানে ঢোকার অনুমতি নাই এবং আমরা সেখানকার ভিডিও চিত্র ধারণ করতে পারিনি। ভিতর থেকে মূল জমিদার বাড়িটাই দেখাতে পারিনি। বাইরে থেকে যেটুকু দেখাইছি সেইটুকু পুনর্নির্মাণ করে সংস্কার করা হয়েছে এবং রং দিয়ে রঙিন করা হয়েছে। জমিদার বাড়ির বাহিরের অংশ, ভিতরের অংশ দেখানো সম্ভব হয়নি। এবং সংস্কৃতিতে জনপ্রিয় রয়েছে তানোরের। তানোর উপজেলার কৃষক আন্দোলন নিয়ে হাসান ফকিরি লিখেছেন নাটক, যার নাম তানোর এখন সারা দেশ। এই ছিল উইকিপিডিয়া থেকে পাওয়া তথ্যের কথা। তো চলুন এখন আমরা কামারগাঁও ইউনিয়ন পরিষদে নিয়ে যাই আপনাদেরকে, সাথে থাকুন এবং দেখতে থাকুন। এখন আমরা নিয়ে যাব কামারগাঁও ইউনিয়ন পরিষদে। আমরা চলে এসেছি ধীরে ধীরে কামারগাঁও ইউনিয়ন পরিষদের রাস্তায়। এটা মেন রোড, এটা হচ্ছে চৌবাড়িয়াতে গেছে মূলত, কিন্তু আমরা এখন এই যে ডানে বাঁক নিব, ডান দিক দিয়েই হচ্ছে কামারগাঁও ইউনিয়ন পরিষদের রাস্তা। এই যে এখন আমরা কামারগাঁও ইউনিয়ন পরিষদের রাস্তায় উঠে গেছি এবং এখান থেকেও আরো অনেকখানি দূরে যেতে হবে, তারপরে পাবো আমরা কামারগাঁও ইউনিয়ন পরিষদ। এই রাস্তাটা সরু রাস্তা এবং
এই যে দুই পাশে রয়েছে আলু গাছ লাগানো, যে কথা আমি আগেই বললাম, এখানে ধানের পরে অনেক পরিমাণে আলু তো চাষ হয়। এবং কিছুটা সামনে আসতেই মাটির বাড়ি দেখতে পেলাম, এটা একদম গ্রাম অঞ্চল। এবং এখানে যেতে যেতে দেখা মিলবে আরো অনেক মাটির বাড়ির, যেটি একদম গ্রাম অঞ্চলেই তানোর উপজেলায় বেশিরভাগ দেখা যায়। এই কামারগাঁও ইউনিয়ন পরিষদও একটি গ্রাম অঞ্চলের ভিতরেই এখন আমরা চলে এসেছি। আঁকা বাঁকা পথ ধরে এখন আমরা ছুটে চলেছি কামারগাঁও ইউনিয়ন পরিষদে। এই যে আমাদের সামনে এখন দেখতে পাচ্ছেন আলুর জমি, এগুলো এই মাঠটা বিশাল বড় মাঠ, আর পুরো মাঠ ভর্তি শুধু আলু আর আলু। এখানে অধিক পরিমাণে আলু হয়। শুধুমাত্র এই কামারগাঁও ইউনিয়ন নাই, কামারগাঁও ইউনিয়নের তো আলু আছে সামান্য, কিন্তু অন্যান্য ইউনিয়নগুলোতে আরো এর চেয়ে বেশি অধিক পরিমাণে আলু রয়েছে, যেটি আমরা দেখেছি আগে এবং আপনাদেরকেও দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে পাবেন। এই রাস্তাটা সুন্দর, তবে রাস্তায় গাছপালা খুব কম। এই যে মাঠটা দেখানোর চেষ্টা করেছিলাম, অনেক বড়ই মাঠ, যতদূর চোখ যাবে ততদূর দেখতে পাবেন শুধু আলু গাছ। এই যে সামনে কামারগাঁও বাজার, চলে এসেছি আমরা, কথা বলতে বলতেই চলে এসেছি। এই যে বাম পাশে একটি ভবন দেখা যাচ্ছে। এখন আমরা ব্রিজের উপর উঠে গেছি। ব্রিজের উপর থেকে দৃশ্যটা অসাধারণ ছিল। বিল এখনো শুকায়নি, বিলে হালকা পানি রয়েছে এবং বর্ষাকালে এই বিল সম্পূর্ণ ভরে থাকে, পানিতে থই থই করে। এখন মাঘ মাস যেহেতু, সেহেতু শুকিয়ে গেছে, তারপরেও পানি রয়েছে এবং সেই বিলের শুকিয়ে যাওয়া জায়গাগুলোতে ধান চাষ করা হয়েছে। এবং দেখেন জমির আলগুলো কি আঁকা বাঁকা এবং সুন্দর, যেন নকশা কাটা। অসম্ভব সুন্দর একটি জায়গা এখানে। এবং ব্রিজ পার হয়ে রয়েছে অসংখ্য আম গাছ। আমরা অনেক আগে পড়েছি এবং জেনেছি যে রাজশাহী আমের জন্য বিখ্যাত।
এখানেও সেই আম গাছ রয়েছে, অনেক আম গাছ, এই যে দুই ধার দিয়ে এখন এগুলো আম গাছ দেখা যাচ্ছে। এবং নিচে জমিতে লাগানো হয়েছে, ধান চাষ করা হয়েছে। আম গাছগুলো রাস্তাটাকে ছায়া করে রেখেছে এবং রাস্তাটার সৌন্দর্য বৃদ্ধি করেছে। এখান থেকে মূলত আমরা আবার বাঁক নিয়েছি, পিছন দিক থেকে আবার ঘুরলাম, সামনে ব্রিজের শেষ মাথায় এসেছিলাম। এই যে এখানে লিখে রাখছে সামনে কামারগাঁও বাজার। ব্রিজের উপর থেকে এই যে বাম্পারের দৃশ্যটাও সুন্দর ছিল দেখার মতো। এবং আমরা চলে এসেছি কামারগাঁও ইউনিয়ন ভূমি অফিসে। আমার বাম পাশে যেটি দেখছেন এটি হচ্ছে কামারগাঁও ইউনিয়ন ভূমি অফিসের এরিয়া। এটি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি। এবং এখান থেকে আমরা পরবর্তীতে গেলাম কামারগাঁও কেন্দ্রীয় গ্রন্থাগার ও পাঠক ক্লাব। এখানে একটি সুন্দর শহীদ মিনার তৈরি করা হয়েছে, যা দেখতেও সুন্দর লাগছিল। এবং পরবর্তীতে আসলাম এই যে এটা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা মন্দির। এবং তারপরে চলে আসলাম আমরা কামারগাঁও ইউনিয়ন পরিষদে। আমাদের সামনে দেখা যাচ্ছে এখন কামারগাঁও ইউনিয়ন পরিষদ। এখানে একটি পুরনো বাক্স রয়েছে, এখানে পোস্ট অফিসের যেটা চিঠি প্রেরণের বাক্স সেটা। এবং অবশেষে এই যে ৬ নং কামারগাঁও ইউনিয়ন পরিষদ, এটি 1973 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। এবং ভিতরে আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে হচ্ছে মূল ভবন, এবং বাম পাশে রয়েছে আরো ছোট ছোট ভবন। এবং লিখে দেওয়া ছিল যে কোনটা কি রুম। এটা একটু ভালো দিক ছিল। এই সভাকক্ষ, নিচে লেখা ছিল ডায়াবেটিক্স নির্ণয় কেন্দ্র। এবং এখানে আরেকটি বাক্স ছিল, এটা হচ্ছে ইউনিয়নে যারা অভিযোগ দেয় তাদের জন্য অভিযোগ বাক্স। এবং পরবর্তীতে এটা রয়েছিল সভাকক্ষ। এই রুমটা একটু বড় ছিল, বাইরে থেকে দেখা যাচ্ছিল। এবং সচিব কক্ষ পাশে। এই ছিল কামারগাঁও ইউনিয়ন পরিষদ, যেটি ৬ নম্বর তানোর উপজেলা ৬ নম্বর ইউনিয়ন পরিষদ। এবং ইউনিয়ন পরিষদের গেটের এই পাশে লেখা ছিল একটি সুন্দর লেখা, যেটি আমি জুম করে দেখানোর চেষ্টা করেছিলাম। যে লেখা ছিল, কেন মোরা যাব দূরের পথে, ন্যায় বিচার পেতে চলো গ্রাম আদালতে। এবং পরবর্তীতে আমরা সেখান থেকে বের হয়ে এসেছিলাম। এবং এইটা হচ্ছে মূলত মনে হয় কামারগাঁর যে কাচারি বাড়ির কথা উল্লেখ করা ছিল ওই যে ওয়েবকিডিয়াতে, সেটা। এবং সেখান থেকে কিছু চিত্র ব্রিজের নিয়েছিলাম। এখান থেকে ব্রিজটা দেখতে সুন্দর লাগছিল, কিন্তু সূর্য যেহেতু এই দিক থেকে ছিল আর আমাদের ক্যামেরার ফোকাসটা সূর্যের ফোকাস লাগার জন্য ভিডিও কিছুটা ঝাপসা হয়েছে। এবং অপোজিটে ভিডিওটা একদম ক্লিয়ার ছিল। এবং এই যে দূর থেকে কামারগাঁও, এই যে এটা আমাদের আতিক ভাই, আমাদেরকে যিনি সার্বিক সহযোগিতা করছিলেন, অসম্ভব সুন্দর মানুষ একটি। এবং সেন্ট্রাল কলেজ পরবর্তীতে আসলাম। সেন্ট্রাল কলেজে এসে তেমন কিছুই দেখিনি এবং থামিওনি। এখানে কলেজ দেখে আতিক ভাই বলছিল যে এখানে আবার কি দেখবো। তারপরে এবং পরবর্তীতে এখান থেকে বেরিয়ে গেছিলাম। এবং এখানকার রাস্তা ছিল অনেক ভাঙ্গা এবং দুরবস্থা রাস্তা, মনে হয় বৃষ্টির সময় অনেক কাদা হয়। এখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের সমস্যা হয় হয়তো বা।
এবং পরবর্তীতে আমরা চলে আসলাম এবং পরবর্তী গন্তব্যস্থল এই যে হাতিশাইল উচ্চ বিদ্যালয় এবং মাদারীপুর থেকে হরিপুর এবং তারপরে হাতিনান্দা, এগুলো পরবর্তীতে আমরা গিয়েছিলাম এবং সেখানকার চিত্রগুলোই এখন দেখাতে নিয়ে যাচ্ছে আপনাদেরকে। এখন আমরা হরিপুরের রাস্তায় চলে এসেছি। হরিপুর না, মূলত এটা মালার মোড় থেকে হরিপুরে ঢোকার রাস্তা। এই রাস্তা একদম গ্রামের দিকে। গ্রামের রাস্তা একদম সরু রাস্তা এবং রাস্তাটা গ্রামের রাস্তা হিসেবে এতটা আঁকা বাঁকা ছিল না এই দিকে প্রথম দিকে, কিন্তু ভিতর দিকে গিয়ে আবার অনেক আঁকা বাঁকা রাস্তা। এখন আমরা গ্রামের কাছাকাছি চলে এসেছি এবং এই যে গ্রামের এখানে খড় দেড়ে দিয়েছে, এগুলা শুকনো খড় জ্বালানি হিসেবে ব্যবহার করে অনেকে গ্রামের মানুষেরা। এবং রাস্তার দুই ধার দিয়ে এখন এই যে গ্রামে অনেক গাছপালা রয়েছে। এই রাস্তা মূলত সাউড ছিল মনে হয় এইটা গ্রাম। আমরা দেখতে থাকি পরবর্তীতে কি হয়। এটা হলো ছাউল গ্রাম, এখন আমরা বুঝতে পারলাম, এবার স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন এই যে সামনে ছাউলের প্রাইমারি স্কুল রয়েছে এবং হাই স্কুল রয়েছে। এই বাঁকটা পার হলেই এখন আমরা ছাউলের প্রাইমারি স্কুল পাবো। এটা সম্পূর্ণ গ্রামের রাস্তা, একদম পাড়া গ্রাম রাস্তা। মাটির বাড়ি দেখতে বুঝতে পারছেন যে এটা একদম গ্রামের রাস্তা। এই রাস্তা অনেক ভেঙে গিয়েছিল এবং বাম পাশে রয়েছে স্কুল। এই যে স্কুলটা আমরা দূর থেকে ধরেছিলাম, যার জন্য বোঝা যায়নি ঠিক। এবং এই ছাউল গ্রাম পার হয়ে কিছুক্ষণ গেলেই হরিপুরের রাস্তা পাওয়া যাবে এবং হরিপুরের রাস্তাটা ছিল অসম্ভব সুন্দর, অনেক তাল গাছ ছিল সেখানে। সেটি না বলে চলুন দেখাই। আর এটা একদম পাড়া গ্রাম। এই যে দেখেন কিছু কিছু বাড়ি একদম রাস্তার সঙ্গে লাগানো, রাস্তা এবং বাড়ি মিলে একাকার। রাস্তার উপরে গরু বেঁধে রেখেছে। পাশে একটা বড় পুকুর ছিল। এটা হচ্ছে ছাউল গ্রামই। রাস্তাটা যে এরকম ছিল, এই যে পরবর্তীতে এটা আম গাছের একটি বাগান, আম বাগান। এবং সামনে এই যে খ্যাড়ের পালা দেখতে পাচ্ছেন, এগুলো রাজশাহী তানোর উপজেলায় অনেক দেখতে পাওয়া যায়। এই বিশেষ করে এই অঞ্চল, এই গ্রামগুলোতে এইভাবেই থাকে। এই রাস্তা
রাস্তা ছিল একদম ভাঙাচোরা এবং মাটিযুক্ত, ধুলাযুক্ত। আর এবং এই রাস্তার পাশ দিয়ে আবার এখানে অনেক আলু লাগানো ছিল, এখানেও আলু চাষ হয়েছে, পাশাপাশি সরিষা এখানে কম চাষ হয়েছে, তারপরে সরিষা আছে আলুর পাশাপাশি। ওই রাস্তাগুলো, এই যে তাল গাছ রয়েছে অনেক অনেক বলতে এখানে সামান্য, আরো সামনে গেলে অনেক তাল গাছ দেখতে পাওয়া যাবে এবং সেগুলো ছোট ছোট, এগুলো অনেক আগের তাল গাছ, এগুলো বড় হয়ে গেছে। এই যে আলু, মাঠ ভর্তি আলু।